Hello everybody. So this is going to be the final video for CULET 2024. আজকের এই ভিডিওতে আমরা যে প্রিভিয়াসলি 3টে মক্সের কথা বলেছিলাম যেটা আমরা অলরেডি কন্ডাক্ট করেছি সেইটার কিছু অ্যানালিসিস করব, তার সাথে তোমরা যে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করেছিলে সেগুলোকে আনসার করব। তো সবার প্রথমেই বলে রাখি যে প্রিভিয়াস ভিডিওতে যে 3টে ফ্রি মক আমরা দেব বলেছিলাম সেটা কিন্তু অলরেডি কন্ডাক্ট করা হয়ে গেছে এবং সেই মকের আগেইনস্টে তোমরা কেউ কেউ খুবই ভালো মার্কস পেয়েছো, মানে যেটা খুবই ইমপ্রেসিভ। যেমন ধরো কিছু কিছু স্টুডেন্টস আছো যারা তোমরা কিন্তু 70 অ্যাবভ স্কোর করতে পেরেছো, কিছু কিছু স্টুডেন্টস আছো যারা 50 to 60-র মধ্যে স্কোর করেছো এবং কিছু কিছু স্টুডেন্ট আনফর্চুনেটলি তোমরা 20-30 এই রেঞ্জে স্কোর করেছো। তো মোটামুটি তোমরা অনেকেই যেহেতু এটাতে অ্যাপিয়ার করেছিলে সেই কারণে তোমরা নিজেদের মধ্যেই কিন্তু দেখে বুঝতে পারবে যে কার প্রিপারেশনটা এখন কতদূর অবধি রয়েছে। তো যারা তোমরা এই মক টেস্টগুলোতে 70 অ্যাবভ স্কোর করেছো তাদের প্রিপারেশন কিন্তু খুবই ভালো, এটা বলতে হবে। তোমরা কিন্তু ডেফিনেটলি সরকারি কলেজটা পাওয়ার জন্য এই কটা দিন ভালোভাবে খেটে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব একটা ডিফিকাল্ট ব্যাপার তোমাদের জন্য সেটা নয়। এবার যারা তোমরা 50 to 60 এই রেঞ্জের মধ্যে স্কোর করেছো তোমাদের জন্য কিন্তু অপরচুনিটি আছে। এই রেঞ্জে মার্কস পেলে কিন্তু তোমরা কোনো একটা প্রাইভেট কলেজ সিকিওর করতে পারবে CU এর আন্ডারে। যদি এটাকে একটু বাড়াতে পারো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সটা কিন্তু থাকে। আর যারা তোমরা একদমই 20 to 30 অ্যারাউন্ড স্কোর করেছো এটা কিন্তু বোঝাচ্ছে যে তোমরা প্রিপারেশন লিটারেলি নাওনি বা অতটা ভালোভাবে সিরিয়াসলি বিষয়টাকে নাওনি। তোমাদের কিন্তু যদি অ্যাকচুয়ালি তোমরা চাও যে CUতে পড়বে সেই ক্ষেত্রে কিন্তু একটু সিরিয়াস হয়ে পড়াশোনাটা শুরু করে দেওয়া উচিত, কারণ সময় কিন্তু একদমই আর বেশি নেই। এবার আসি তোমাদের কিছু কমন কোয়েশ্চেন্সগুলোতে। তো সবার প্রথম কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলে তোমরা অনেকেই যে কোন পোর্শনে কতগুলো করে কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করবে। তো এটার ক্ষেত্রে অ্যাভারেজ একটা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ধরো অ্যারাউন্ড 25 to 30 মার্কস তোমরা ইংলিশ থেকে এক্সপেক্ট করতে পারো, অ্যারাউন্ড 40-45 মার্কস তোমরা ম্যাথস রিজনিং এই পোর্শনগুলো থেকে এক্সপেক্ট করতে পারো, কিছু কম বেশি, সেটা 30-এর মধ্যেও কিন্তু সীমাবদ্ধ থাকতে পারে। আবার বাকি যে পোর্শনটা থেকে যাচ্ছে সেই জায়গাগুলোতে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পলিটি কনস্টিটিউশন এই পোর্শনসগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসবে। এবার নেক্সট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা তোমরা জিজ্ঞাসা করেছিলে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার জন্য কত মার্কস পেতে হবে। তো সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতে অলরেডি বললাম যে 70 অ্যাবভ যারা পেয়েছো তাদের কিন্তু খুব একটা চিন্তা করার বিষয় নয়। তবে আমি এটাও বলতে পারি না যে একদমই তোমাদের রিল্যাক্স হয়ে যাওয়া উচিত, কারণ কম্পিটিশন এখন কিন্তু আগের থেকে অনেক বেশি। এবার যদি প্রিভিয়াস ইয়ার যে এক্সামটা হেল্ড হয়েছিল সেটার পার্সপেক্টে যদি আমি বলি, সেই ক্ষেত্রে আগের বছর যারা 50% মার্কস পেয়েছিল তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিল। ওকে, কিন্তু এটা যে প্রত্যেকবার একইভাবে হবে তার কিন্তু কোনো মানে নেই, বিকজ এটা কম্পিটিটিভ। এখানে পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে কাট অফ মার্কসটা কত যাচ্ছে তার উপরে। যদি পেপার খুব ইজি চলে আসে এবং প্রত্যেকটা স্টুডেন্টই যদি একটা রেঞ্জে অ্যাবভ 70 or অ্যাবভ 80 ম্যাক্সিমাম স্টুডেন্টস মার্কস পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু 50% তখন আর কাজ হবে না। কিন্তু পেপার যদি একটু ডিফিকাল্ট বা একটু মডারেট লেভেলেও আসে তখন কিন্তু এর মধ্যে যদি স্কোর করতে পারো চান্স কিন্তু থাকছে। আমরা যে মকটা দিয়েছিলাম সেটাকে তোমরা কিন্তু এটা ইন্টারমিডিয়েট লেভেলে কনসিডার করতে পারো। ওটা না তো খুবই ডিফিকাল্ট ছিল বা খুব ইজিও ছিল না, সেই কারণেই আমি বললাম যে যারা 70 অ্যাবভ পেয়েছিলে তাদের জন্য কিন্তু সরকারি কলেজ পাওয়ার চান্সটা কিন্তু অবশ্যই থাকছে। এবার নেক্সট একটা কোয়েশ্চেন এসছে যে সরকারি ল কলেজে চান্স পাওয়াটা কি খুবই ডিফিকাল্ট। এটার উত্তর কিন্তু খুবই সিম্পল। তোমরা নিজেরাই ভাবো যে তোমরা সবাই কিন্তু একই লেভেলের মকে অ্যাপিয়ার করেছিলে, সেই সেম মক টেস্টের পেপারেই কেউ 70+ মার্কস পেয়েছো, কেউ 20-30 অ্যারাউন্ড পেয়েছো, কেউ আবার 50+ পেয়েছো। তো এটার থেকে কিন্তু তোমরা নিজেরাই অ্যানালিসিস করতে পারো যে স্ট্যান্ডার্ডটা এখন অতটা লো নেই, পড়াশোনার স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটাই হাই। যেই পেপারে কারোর মনে হয়েছে যে এটা খুবই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন পেপার ছিল, আনসার করাটা খুবই ডিফিকাল্ট ছিল, সেই সেম কোয়েশ্চেন পেপারেই কিন্তু তোমারই মতো কেউ একজন 76 কিংবা 78 স্কোর করেছে।
সুতরাং এইটার মানে ওইভাবে বলা যায় না যে কি ডিফিকাল্ট অর ইজি, এটা কিন্তু স্টুডেন্ট টু স্টুডেন্ট অবশ্যই ভ্যারি করবে। ঠিক আছে, তোমার কতটা ইংলিশের স্ট্রেংথ, কতটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ভালো মতো পড়েছো, ম্যাথস কতটা তুমি সলভ করতে পারছো, সব কটা সাবজেক্টে যদি তুমি ইকুয়ালি ভালো না হও বা কোনো একটা পোর্শনে তুমি ভীষণ ল্যাকিং বা কোনো একটা পোর্শন পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাছে কোয়েশ্চেন পেপারটা ডিফিকাল্ট বলেই মনে হবে। অবভিয়াসলি সিএ বা জিকেগুলো যদি তোমার জানা না থাকে তখন তোমার মনে হবে বাবা কি কঠিন কোয়েশ্চেন পেপার এসছে। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়, কোয়েশ্চেন পেপারের স্ট্যান্ডার্ডটা একই আছে সবার জন্য, সেইটা কারোর কাছে কঠিন মনে হচ্ছে, কারোর কাছে সহজ মনে হচ্ছে, এটা পুরোটাই ডিপেন্ড করছে যে তুমি কতটা এই এক্সামটার জন্য প্রিপেয়ার্ড সেটার উপরে। সুতরাং কঠিন বা সহজ বলে কিছু হয় না, এক্সামের একটা ডেফিনেট স্ট্যান্ডার্ড থাকে, সবাই সেই সেম স্ট্যান্ডার্ডের পেপারটাই কিন্তু সলভ করছে এবং সেখান থেকেই কিন্তু তারা র্যাঙ্কটা করবে। সুতরাং তোমার নিজের প্রিপারেশনের উপরে বেশি ফোকাস করা উচিত। এবং আমরা মক্সটা এই জন্যই দিয়েছিলাম যাতে তোমরা একটা অ্যানালিসিস করতে পারো, এটা বুঝতে পারো যে কি তুমি আদেও কতটা প্রিপেয়ার্ড বা কম্পিটিশন লেভেলটা কি। যখন তুমি দেখছো যে একসাথে 60 পিপল যখন অ্যাপিয়ার করছে, সেইখানেই যখন তুমি মানে রেঞ্জ অফ মার্কস যেটা তারা অবটেইন করছে সেখানে তুমি নিজের মার্কসটা দেখবে, সেটাই কিন্তু সাফিসিয়েন্ট জাস্টিফিকেশন এটা বোঝার জন্য যে তোমার অবস্থাটা কী এবং সিইউএলইটি এক্সামে গিয়ে তোমার কী রেঞ্জে মার্কস আসতে চলেছে বা তোমার র্যাঙ্কিংটা কতটা হতে চলেছে বা কী হতে চলেছে। নেক্সট একটা কোয়েশ্চেন এসেছিল যে হেল্প উইথ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট মোমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্স আমি কীভাবে পড়বো বা জিকে আমি কীভাবে পড়বো। তো জিকের ক্ষেত্রে আমি বলেছিলাম ওটার কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু রুল বা মেথড হয় না যেটা আমি তোমাকে ট্রিক্স বলে দেবো আর হয়ে যাবে। জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সটা এমন একটা জিনিস যেটা রেগুলার প্র্যাকটিস থেকে আসে, তোমাকে রোজ পড়তে হবে তবেই তোমার মনে থাকবে। মানে আমাদের কাছে ধরো তুমি ক্র্যাশ কোর্স নিলে আর আমি তোমাকে 700 সাপোজ আমি কারেন্ট অ্যাফেয়ার্সে কোয়েশ্চেন দিয়ে দিলাম এমসিকিউ, ওকে, বা ধরো আমি হিউজ অ্যামাউন্টে তোমাকে জিকে আমি প্রোভাইড করে দিচ্ছি যেখানে 3000 4000 জেনারেল নলেজ কোয়েশ্চেন্স আছে, সেটা দিয়ে তোমার খুব একটা লাভ হবে না যদি তুমি ওটাকে খুলে দেখোই না, রোজ তুমি ওটাকে পড়োই না, ওকে। কারণ ওটা ওইভাবে পরীক্ষার আগের দিন বসবো আর আমার সব মুখস্থ হয়ে যাবে, এইভাবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিটিটিভের জন্য প্রিপেয়ার করা যায় না। ইট টেক্স আ রেগুলার কি বলবো মানে রেগুলার এফার্ট, তোমাকে লেগে থাকতে হবে ওটার পিছনে, রোজ একবার করে পড়লে তবেই ওটা রিকল থাকে, ওকে। তো মেথড একটাই, আমি সোর্স লাস্ট ভিডিওতে বলেছিলাম, সেখান থেকে হোক বা আমাদের ক্র্যাশ কোর্সের থেকে হোক, যেখান থেকেই তুমি যেটা পাচ্ছ মেটিরিয়াল সেটাকে এই মোমেন্টে তোমার কাজ হচ্ছে বারবার বারবার রিভাইজ করা, নাকি আমি একদিন বসে সব জিকে মুখস্থ করব আর পরের দিন আমি এক্সামে গিয়ে সেটা লিখে দেবো, এটা কিন্তু হবে না। এবার অনেকগুলো হোয়াটসঅ্যাপে তোমরা অনেকেই কোয়েশ্চেন করছিলে ম্যাম ম্যাথসটা নিয়ে আমি খুব ডিফিকাল্টিতে আছি, ম্যাথসটা মানে কত মার্কসের আসবে। সত্যি কথা বলতে গেলে একটা জিনিস ভালো করে বুঝবে, লাস্ট যে ইয়ার এক্সামটা হয়েছিল ঠিক আছে সেখানে ম্যাথস ছিল না, তার প্রিভিয়াস 2 বছর সিইউতে টেস্ট হয়নি, কিন্তু তার আগে যখন রেগুলার সিইউতে টেস্ট হতো সেটার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি ম্যাথস যদি তুমি না করে যাও বা ডিসাইড করো যে আমি ছেড়ে যাব, তাহলে কিন্তু এটা পুরোটাই একরকম মানে গ্যামলিং হয়ে যাবে এক্সামে গিয়ে। কারণ এটা তখন তোমার কপাল যে তুমি কেমন এক্সাম দিয়ে আসতে পারবে। বিকজ একটা বছর আমার মনে আছে এখন এমনই হয়েছিল যে একটা স্টুডেন্ট সিএতে খুব ভালো ছিল, খুব সিএ পড়ে গেছে, মানে সিএ তার একটাও ভুল হবে না এই লেভেলে পড়ে গেছিল, কিন্তু সেই বছর 70% কোয়েশ্চেন পেপারে শুধু ম্যাথস ছিল, ম্যাথস অ্যান্ড রিজনিং ছিল, ঠিক আছে। সিইউতে যেহেতু ওরা নোটিফিকেশনে বলে দেয় না যে কোন সেকশন থেকে কত কোয়েশ্চেন্স আসবে, সেই জন্য আমরা কিন্তু এটাকে জাস্ট একটা মানে গেস ঠিক না, একটা এক্সপিরিয়েন্স তোমার থেকে তোমাকে বলতে পারি যে এত এত তুমি এক্সপেক্ট করতে পারো, কিন্তু আমি যেটা বলছি সেটাই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আমি সিইউর লোক না বা আমি কোয়েশ্চেন পেপারও বানাই না, সুতরাং মানে আপনি তো ম্যাম বলেছিলেন এতই কোয়েশ্চেন্স আসবে ম্যাথস থেকে, এবারে তো বেশি এসেছিল, ঠিক আছে, সেটা কিন্তু হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেটা মার্কস ডিভিশন বলছি সেটাই হবে। এই মার্কস ডিভিশনটা তখনই হবে যখন সিইউর যে কোয়েশ্চেন পেপার বানাচ্ছে সে একটা ব্যালেন্সড পেপার বানাবে, নট নেসেসারি যে প্রত্যেকবার সেটা হবে। বিকজ আগে এরকম হয়েছে যে কোনো বছর কারেন্ট অ্যাফেয়ার্সই মেবি 60 to 70% জিজ্ঞাসা করেছে, বা কোনো বছর এটাও হয়েছে যে ধরো শুধু ম্যাথস আর রিজনিংয়ের উপরেই কোয়েশ্চেন্স ম্যাক্সিমাম জিজ্ঞাসা করেছে। সুতরাং কোনো পোর্শন আমি পড়ে যাব, অন্যটা আমি পাচ্ছি না বলে আমি ছেড়ে যাব, এতে আমার মনে হয় না এটা করাটা ঠিক হবে, ঠিক আছে। এতে কিন্তু তুমি এক্সামে বিপদেও পড়ে যেতে পারো। এবার বলি যে
এই যে আমরা যে মকটা নিলাম, এখানে আমরা কি দেখতে পেলাম যে যারা 20-30 অ্যারাউন্ড স্কোর করছো তাদের প্রথম দিকে কিন্তু ইংলিশটাই মেন প্রবলেম। ওকে, এটা আমি যখন আনসার্সগুলো দেখেছিলাম, আমাদের এখানে বসে যখন দেখা হয়েছিল, তখন দেখা গেছে যে যাদের ইংলিশ পোর্শনেই প্রথম থেকেই কোয়েশ্চেন্সগুলো ভুল হচ্ছে তাদেরই কিন্তু ওভারঅল মার্কসটা কম। বিকজ তোমার ইংলিশ যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে তুমি কিন্তু জানা কোয়েশ্চেনও হতে পারে এমন যে এক্সামে ছেড়ে আসবে, বিকজ তুমি কোয়েশ্চেনের মেবি আনসার জানো বাট কোয়েশ্চেনটা পড়েই বুঝলে না এক্সামে যে তোমাকে জিজ্ঞাসাটা কি করছে। তো এটা কিন্তু একটা মেজর জিনিস। তোমার ইংলিশ পোর্শনটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে বাকি পোর্শনসগুলো ঠিক হওয়াটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, এটা হয় না। আমাদের এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা একটা মানে কি বলবো, নেক্সট টু ইম্পসিবল থিং যে কি একটা স্টুডেন্ট ইংলিশটা তার ভীষণই উইক, ইংলিশের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স ভুল হচ্ছে কিন্তু বাকি পোর্শনে সব ঠিক হচ্ছে। বিকজ ম্যাথস অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে তুমি কোয়েশ্চেন্স বুঝতেই পারবে না তোমাকে জিজ্ঞাসা কি করা হয়েছিল। আচ্ছা, এবার আসি হচ্ছে যে অনেকেই তোমরা বলছো যে আরও কোয়েশ্চেন্স চাই বা আরও প্র্যাকটিস করতে চাই, বা ফোন করেও জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম এই পোর্শনটা আমার উইক, এটা আমি কি করে করব, ওই পোর্শনটা আমি পাচ্ছি না, এই পোর্শনের জন্য আমাকে কিছু সাজেশনস দিন। তো এইগুলো রিগার্ডিং আমি একটাই কথা বলতে চাই, ওভার আ ফোন কল কিন্তু পুরো জিনিসটা বোঝানো পসিবল না, বা ওভার হোয়াটসঅ্যাপও কিন্তু পুরোপুরি জিনিসটা বোঝানো পসিবল না। দেখো, আমি হচ্ছি একজন অ্যাডভোকেট, ওকে, তুমি যদি আমাকে কনস্টিটিউশন রিগার্ডিং যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করো সেটার আনসার আমি ইনস্ট্যান্ট তোমাকে দিতে পারি, কিন্তু এবার যদি তুমি বলো আমাকে ম্যাম এই ম্যাথসের এই পোর্শনটা আমাকে শিখিয়ে দিন, অবভিয়াসলি সেটা আমার পক্ষে পসিবল নয়, বিকজ আমি ম্যাথসের টিচার নই। আমাদের এখানে কম্পিটিটিভের জন্য আলাদা করে ম্যাথসের জন্য স্যার আসেন যিনি ম্যাথস রিজনিং এগুলো করান। তো এই কম্পিটিটিভে যে রিকোয়ার্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো থাকে, মানে তোমাদের এক্সামে যে 2.5 ঘন্টা সময় আছে সেখানে তুমি অ্যাভারেজে ধরতে পারো পার কোয়েশ্চেন সলভ করার জন্য তুমি সেখানে 1.5 মিনিট সময় পাবে। তো এইটুকু সময়ের মধ্যে কিভাবে শর্টকাটে সেই সামসগুলো করা পসিবল এটা কিন্তু আমি বলতে পারবো না, সত্যিই বলছি, এটা কিন্তু আমাদের যিনি ম্যাথস টিচার পড়ান তিনিই বলতে পারবেন। আরেকটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করেছিলে সেটা হচ্ছে ম্যাম সিনোনিম অ্যান্টোনিমস কি মুখস্থ করবো? এটার সহজ উত্তর হচ্ছে এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে মানুষের ডিকশনারি মুখস্থ করে নিত, কারোর কোনোদিন গুগলে কোনো ওয়ার্ডের খুঁজে মানে দেখতে হতো না, সবাই সব ওয়ার্ডস নিজেই জানতো। এটা প্র্যাকটিক্যালি একটা ইম্পসিবল থিং যে তুমি সব ওয়ার্ডসের মানে জানবে এবং সেটা লিখেও আসবে। কিন্তু এগুলো কিন্তু করা যায়, এমন না যে কি আমি জানি না বলে এক্সামে সেটা ছেড়ে আসতে হয়। এটার জন্য স্পেসিফিক্যালি ভোকাবুলারির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে। যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল আমি বলছি, ক্রোনো, এটাকে বলা হয় একটা মানে প্রিফিক্স, মানে কোনো একটা ওয়ার্ডের সামনে যদি ক্রোনো থাকে তার মানে হচ্ছে সেই ওয়ার্ডটার মানে টাইম রিলেটেড কোনো কিছুই বোঝাবে। টাইম রিলেটেড কি সেটা তো সাবসিকুয়েন্ট পার্টটার উপর ডিপেন্ড করবে, বাট যে প্রিফিক্স যখন ক্রোনো থাকছে তার মানে হচ্ছে যে টাইম রিলেটেড কিছু একটা ওটা ওয়ার্ড। তো এইভাবে যদি তোমার ভোকাবুলারির উপরে একটা আইডিয়া থাকে, ওয়ার্ডসের একটা দখল থাকে যে কোন ওয়ার্ডসের কি টাইপের মানে হওয়া উচিত বা হতে পারে, তাহলে কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম পার্টগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। এবার বলি যে এই মক টেস্ট দেওয়াতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একটা আইডিয়া তোমাদের হয়েছে যে ওভারঅল কী টাইপের কোয়েশ্চেন্স আসে সিইউতে, কী লেভেলের কম্পিটিশন থাকে, বিকজ তোমাদের মধ্যেই কেউ 70 আপ পেয়েছে, কেউ 20 আপ পেয়েছে, সুতরাং তোমরা বুঝতে পারছো কম্পিটিশনটা মোটামুটি কী লেভেলের হতে চলেছে। আমরা 3টে মক দিয়েছিলাম, যেটা কিন্তু কম নয়। মেবি তুমি কোনো একটা জায়গাতে পড়তে গেলে ও অলটুগেদারই তোমাকে 3টে মক প্র্যাকটিস করাবে, বাট আমরা ফ্রিতে 3টে মক দিয়েছিলাম যাতে তোমরা জেনুইনলি, আমরা চাই যে তোমরা এটা অ্যাসেস করতে পারো যে তোমার প্রিপারেশনটা কী কন্ডিশনে এখন আছে। এবার সাবসিকুয়েন্টলি আমরা কিন্তু প্রচুর আরও মকস প্রোভাইড করতে পারি, কিন্তু অবশ্যই সবটা ফ্রিতে দেওয়া পসিবল হয় না। তোমরা যদি কেউ চাও ফার্দার আরও মকসের জন্য অ্যাপিয়ার করতে, সেটা রিগার্ডিং ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে ক্র্যাশ কোর্সটা রিগার্ডিংও তোমরা ইনফরমেশন চাইছিলে, তো এইটা রিগার্ডিং আমি একটু ক্ল্যারিটি দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে ক্র্যাশ কোর্স এটাকে এই জন্যই বলা হয় বিকজ এখানে কিন্তু ধরে ধরে সেই মানে কেউ একজন স্টুডেন্ট যে 1 বছর ধরে ধরো প্রিপেয়ার করছে, ঠিক আছে, তাকে আমি যেইভাবে পড়িয়েছি বা তাকে আমি যেভাবে শিখিয়েছি সেইভাবে এই ক্র্যাশ কোর্সটাতে কিন্তু শেখানো পসিবলই নেই, অত সময়ই নেই যে কি আমি তোমাকে ধরে ধরে সব পড়াবো। তো এটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে মোটামুটি তুমি ইচ সেগমেন্ট থেকে, ঠিক আছে, মোটামুটি ধরো তুমি 700-800 কোয়েশ্চেন তো এক্সপেক্ট করতেই পারো,
ঠিক আছে? তুমি ম্যাথসে ধরো 500 কোয়েশ্চেন, রিজনিংয়ের 500 কোয়েশ্চেন, তারপরে হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো ধরো 3-4 হাজার কোয়েশ্চেন্স, ঠিক আছে? কনস্টিটিউশন পলিটি থেকে 700-800 কোয়েশ্চেন, ইংলিশে এরকম ধরো 1000টা কোয়েশ্চেন, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে এরকম 600-700, মানে 700 তো হবেই, বিকজ 7 মান্থস আমরা প্রোভাইড করছি, তো 700 কারেন্ট অ্যাফেয়ার্স তো হবেই। তো এই পুরো যে বিল্ড আপটা আমরা করেছি, এইটাকে যদি তুমি সলভ করে যাও, তুমি অলমোস্ট 10,000 কোয়েশ্চেন সলভ করবে, ঠিক আছে? তো তোমার একটা এক্সপিরিয়েন্স এখানে হয়ে যাবে যে কী টাইপের কোয়েশ্চেন্সকে কীভাবে সলভ করতে হবে। আর বিষয়টা এরকম একদমই না যে কি শুধু তোমাকে আমরা মেটেরিয়াল দিয়ে ছেড়ে দেবো, বাকি তোমরা তোমাদের নিজেরটা বুঝে নাও, এরকম সিস্টেম নয়। যেখানে যেখানে আটকাবে সেখানে পুরোটা আমরা তোমাদেরকে কিন্তু গাইড করব। আর এছাড়া তোমরা কিন্তু এটার সাথে পেয়ে যাবে যতগুলো খুশি মক্স দিতে চাও দিতে পারো, ঠিক আছে? এখানে কোনো লিমিটেশনস নেই, এটা আনলিমিটেড আমরা প্রোভাইড করি। তুমি বলো আমি 50টা মক দেবো, ঠিক আছে, কিন্তু কন্ডিশন এটাই যে কি তুমি ফার্স্ট টাইমে আমার কাছে এসে চাইবে যে ম্যাম 50টা মক্স আমাকে দিয়ে দিন, এরকম নয়। তুমি সলভ করে আনসার পাঠাবে, তুমি বলো এই টাইমে আমি ম্যাম আরেকটা মক দিতে চাই, তুমি সেটা রিসিভ করবে, সেই টাইমেই রিসিভ করবে। এইটা হচ্ছে আমাদের সিস্টেম। 10 to 6 এই অফিস আওয়ার্সের মধ্যে আমরা কিন্তু সবসময় সব রকম গাইডেন্স দেওয়ার জন্য অ্যাভেলেবেল থাকি। অনেক সময় অনেক লেট নাইট কোয়ারিজও আমরা আনসার করি, কিন্তু সেটা মেবি সবসময় পসিবল নাও হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি পুরোপুরিভাবে স্টুডেন্টসদের সার্ভ করার, মানে যেটা আমি কমিট করছি সেটা কিন্তু তুমি পাবেই। আরেকটা জিনিস আমি একটু জানতে চাই যে কয়েকজন বলেছো যে মক্সটা হেল্পফুল ছিল না, মানে এটা কেন তোমাদের মনে হয়েছে, এটা কিন্তু আমি সত্যিই জানতে চাই। এটা তুমি আমাকে কমেন্টসে এখানে ইউটিউবেও বলতে পারো। এতে কি হয়, আমরাও কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করার সুযোগ পাই, মানে মানুষমাত্র ভুল হতেই পারে। তো কোন জায়গায় তোমার মনে হয়েছে যে এটা আমার স্যাটিসফাইড লাগলো না, বা এই জায়গাটা আরেকটু ভালো হলে আমার সুবিধা হতো, সেইটা কিন্তু তুমি অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব আমাদের সেই লুপহোলটাকে কিন্তু সলভ করার। আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে অনেকেই এই মক্সটা হয়তো গ্রুপে তোমরা পরে জয়েন করেছিলে, এটাকে অ্যাভেল করতে পারোনি, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা এই ফ্রি মক 3টে কিন্তু আপলোড করে দিচ্ছি। প্রথম মকটা অলরেডি অ্যাভেলেবেল আছে, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে এখান থেকে তোমরা কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। বাকি দুটো মকও কিন্তু খুব শিগগিরই আমরা আপলোড করে দেব। আর যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে সেটা তুমি আমাদের কমেন্টসে বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যান্ড প্রিপারেশনটা কিন্তু জোর কদমে চালিয়ে যেতে হবেই, বিকজ চান্স কিন্তু পেতেই হবে।